জগন্নাথ তো ভয়ের চোটে তার জানা ভূত তাড়ানোর মন্ত্রটুকুও ভুলে গেল। সে দেখতে পেল কি বিভৎস সেই মূর্তিগুলি, আধ খাওয়া আধ পচা, কারো মাথার এক পাশটা নেই, কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কারো বা গোটা শরীরটাই আছে, শুধু এখানে ওখানে খাবলা খাবলা মাংস, কে যেন চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তাদের সেই হাসির শব্দ আর এমন বীভৎস দৃশ্য দেখে জগন্নাথ আর চুপ করে থাকতে পারল না। চিৎকার করতে লাগলো সাহায্যের জন্য, কিন্তু ভূষণ্ডির মাঠে অন্ধকারে তাকে সাহায্য করবে কে? তারপর জগন্নাথ দেখলো অতৃপ্ত আত্মাগুলো রামের দিকে এগিয়ে গেল। একটা হ্যাঁচকা টান মেরে রামের মুন্ডুটা ছিঁড়ে নিল তার দেহ থেকে, আর সেই মুন্ডুটা হাতে নিয়ে তারা উল্লাসে মেতে উঠল। তারা রামের মুন্ডটাকে নিয়ে লোফালুপি শুরু করে দিল। এরপর তারা জগন্নাথের দিকে এগিয়ে এলো। এরপরে অতৃপ্ত আত্মাগুলো জগন্নাথের মুন্ডটাকে ধরে ঘুরিয়ে দিল পিছনের দিকে। বলল, ওই মাটির মধ্যে দুটো মানুষকে জলজান্ত তলিয়ে যেতে দেখলাম। লোকটি আমাদের বারবার করে সাবধান করে দিল। আমরা লোকটির কথায় অতটা গুরুত্ব না দিয়ে ওই দিন সন্ধেবেলা গ্রামের শেষ প্রান্ত ধরে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালাম ভূষণ্ডির মাঠের কাছে। প্রথমে রিতেশ মাঠে নামলো, আর তার পিছনে পিছনে আমি। আমি মনে মনে আমার গুরুদেবকে স্মরণ করতে করতে মাঠে নামলাম, আর মাঠে নামার আগে দেহবন্ধন সেরে নিলাম। তবুও কিসের যেন একটা অজানা ভয় আমার বুকের ভিতরে বারবার দোলা দিয়ে যাচ্ছিল। রিতেশ একলা সামনে হাঁটতে হাঁটতে চলেছে, আর আমি তার পিছনে পিছনে ধীর গতিতে এগিয়ে চলেছি। আরও খানিকটা এগিয়েছি, এমন সময় মনে হলো আমার মাথাটা কেমন যেন টলে উঠল। আর ঠিক তখনই বুঝতে পারলাম আমাদের মাথার উপর দিয়ে কালো ছায়া মতো কি যেন সামনের দিকে উড়ে গেল। ছায়াটি এত বড়, মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় চাঁদটাকে সে এক মুহূর্তের জন্য আড়াল করে দিয়েছিল। জিনিসটিকে দেখে মুহূর্তের জন্য উপরের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে পড়ি। রিতেশ বিড়বিড় করতে করতে তখন খানিকটা এগিয়ে গেছে আমার থেকে। দূরত্বটা ততক্ষণে প্রায় 10 হাতের বেশি হয়ে গেছে। তখন হঠাৎ করে আমি লক্ষ্য করি যে আশেপাশের পরিবেশটা যেন হঠাৎ করেই বদলাতে শুরু করেছে। হঠাৎ করেই আমার চোখটা তখন মাটির দিকে চলে যায়। কালো কালো কারা যেন চুপ করে বসে আছে, তারা যেন এতক্ষণ আমাদের জন্যই অপেক্ষা করছিল। রিতেশ যেদিকে এগিয়ে যাচ্ছিল সেই দিকেই আমি চিৎকার করে বলতে গেলাম, রিতেশ! আমি অবাক হয়ে গেলাম। আমার গলা দিয়ে চিৎকারটি বেরোলো, কিন্তু রিতেশের কান অবধি পৌঁছালো না। রিতেশ তখনও চুপ করে যেন সামনের দিকে হেঁটে চলেছে। আমি ছুটে যাওয়ার চেষ্টা করলাম রিতেশের দিকে, আর ঠিক তখনই উপর দিয়ে যে কালো ছায়াটিকে উড়ে যেতে দেখেছিলাম, সেই কালো ছায়াটি নেমে এলো রিতেশের দিকে। রিতেশ এবার চমকে উঠেছে। রিতেশ তখন পিছনের দিকে তাকাতে যাবে, তার আগেই পিছন থেকে কে যেন আমার কাঁধের উপরে হাত রাখলো। হঠাৎ করে তখন আমি শুনতে পেলাম যেন একটা বাচ্চা ছেলের কান্না। কোথায় যেন একটা বাচ্চা ছেলে কাঁদছে। তারপরে চাঁদের আলোয় আমি দেখতে পেলাম একটু দূরেই একটা বাচ্চা ছেলে পুরোহিতদের মতো সাদা কাপড় পরে বসে বসে কাঁদছে। আমি একটু এগিয়ে যেতেই সেই ছেলেটি আমার দিকে তাকালো। তারপরে একটা অদ্ভুত সুরে বলল, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার এখানে বড় কষ্ট।
আমার তখন কি যে হলো, আমি তখন রিতেশের কথা ভুলেই গেলাম। আমি তখন সেই বাচ্চা ছেলেটির দিকে এগিয়ে গেলাম। আমি তার কাঁধে হাত রেখে বলতে যাব এমন সময় দেখি বাচ্চা ছেলেটির গোটা শরীরটা যেন মাটির ভিতরে পোঁতা রয়েছে, আর বুকের কাছ থেকে বাকিটা মাটির উপরে উঠে এসেছে। দুটো হাত কাটা, মাথার অর্ধেকটা খাওয়া। তারপরে হঠাৎ করে দেখি বাচ্চা ছেলেটি বদলে যেতে লাগলো, নরকঙ্কাল হয়ে গেল। তারপর সে অদ্ভুতভাবে হাসতে লাগলো। এই দৃশ্য দেখে ছিটকে সরে এলাম পিছনের দিকে। আমি ঠিক তখনই আমার মনে পড়ে গেল রিতেশের কথা। চারিপাশে দেখলাম রিতেশ কোথায়। তখন রিতেশের কথা শুনতে পেলাম। রিতেশ বলছে, সাধু বাবা, সাধু বাবা, ওরা কারা? কারা যেন আমার পিছু নিয়েছে। আপনি কোথায়? কোথায় আপনি? কিন্তু রিতেশকে আমি কোথাও দেখতে পাচ্ছিলাম না। মনে হলো রিতেশ সামনে থেকে আমাকে ডাকছে। আমি সামনের দিকে ছুটে গেলাম। হঠাৎ করে সামনে দেখতে পেলাম আমার সামনে কারা যেন উবু হয়ে বসে আছে। কারা যেন শীতকালে আগুন পুইছে। আমি আর একটু সামনে এগিয়ে যেতেই আগুনের পাশে যারা বসেছিল তাদের সবাইকেই দেখতে পেলাম। অদ্ভুত সে দৃশ্য। তাদের হাত, পা, শরীর, মাথার চুল সমস্ত কিছুই আছে, শুধু তাদের মুখটা সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি। না আছে চোখ, না আছে মুখ, আর না আছে কোনো নাক। তারা এক মনেই যেন আগুন পুয়ে চলেছে। আমি তাদের পাশ কাটিয়ে এক পা করে সামনের দিকে এগিয়ে গেলাম। হঠাৎ কি মনে হতে পিছনে ঘুরে দেখি, কোথায় কোথায় তারা? কেউ তো পিছনে নেই। হঠাৎ মাটির তলা দিয়ে একটা শব্দ শুনতে পেলাম। কে যেন বলছে, কে এসেছিস? পিছনের দিকে তাকিয়ে দেখলাম মাটির নিচে থেকে একজন হামাগুড়ি দিয়ে মাটি ফুঁড়ে উপরের দিকে উঠে আসছে। তার হাত পা সমস্ত কিছুই আছে, খালি গলার কাছ থেকে কলকল করে রক্ত বেরিয়ে আসছে। শুধু তার মাথাটা কোথাও নেই। হঠাৎ একটু দূরে দেখি তার মাথাটা মাটির উপরে পড়ে আছে। আমি সামনের দিকে এগিয়ে চলেছি আর মনে মনে নিজেকেই দোষ দিচ্ছি, কেন রিতেশের কথা শুনে এই মাঠে আসতে গেলাম। হঠাৎ দেখলাম আমার সামনে থেকে কিছুটা দূরে কিছু অশরীরী মাটির তলা থেকে মাটি ভেদ করে উপরে উঠে আসছে। তারপরে সেইগুলি হামাগুড়ি দিতে দিতে মাটিতে আমার দিকে ছুটে আসতে লাগলো। আমি তখন ভয়ে প্রাণপণে ছুটতে লাগলাম। দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছি আমি তখন। আর মনে মনে বলতে লাগলাম, রিতেশের যেন কিছু না হয় ঠাকুর। রিতেশের গলার রক্ষা কবচ যেন রিতেশকে বাঁচিয়ে রাখে। এমন সময় রিতেশের চিৎকারটা আবার শুনতে পেলাম। রিতেশ বলছে, সাধু বাবা বাঁচাও, সাধু বাবা বাঁচাও। রিতেশের আওয়াজ শুনে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। আবার হঠাৎ কোথা থেকে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের আলোয় দেখতে পেলাম রিতেশ মাটিতে পড়ে আছে। তারপরে দেখলাম কালো কালো দুটি ছায়ামূর্তি রিতেশের দুটো পা ধরে টানতে টানতে নিয়ে চলেছে। আমি তাই দেখে রিতেশের দিকে ছুটতে লাগলাম। তারপর দেখলাম ছায়ামূর্তি দুটি রিতেশের দুটি পা ধরে মাঝখান থেকে ছিঁড়ে ফেললো। মাঝখান থেকে দু টুকরো করে আমার দিকে ছুঁড়ে দিল। আমি সেই দৃশ্য দেখতে পারলাম না। মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমার দু চোখ দিয়ে জল গড়িয়ে এলো। হঠাৎ করে আমার মনে হলো আমার কানে যেন কে কি বলছে। ভালো করে শুনলাম। কে যেন আমার কানের মধ্যে বলছে, এইভাবে চুপ করে এখানে বসে থাকলে তুমিও ওই ভূতগুলোর হাত থেকে বাঁচতে পারবে না। পালাও, পালাও। তারপরে কিভাবে যে ছুটতে ছুটতে ওই মাঠের সীমানাটা পার করলাম
আর গ্রামের প্রান্তে একটা বাড়ির সামনে গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। আমি নিজেও বুঝতে পারলাম না। পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম গ্রামবাসীরা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সেই ভূষণ্ডী মাঠের কাহিনীটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তো বন্ধুরা, এই ছিল আমার কাহিনীটা। আর কাহিনীটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক আর কমেন্ট করে জানিও। এরকম গল্প আরও শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে শুনে থাকলে আমাকে ফলো করে নিও। তো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই।